গল্প এক অবেলায় তুমি এলে, পর্ব 11। কলমে তাসলিম তালুকদার, বুশরা। তবুও কোনো সাড়া দিল না। চোখ দুটো বন্ধ, মুখে নিস্তব্ধতার ছাপ। যেন তিতলির প্রতিটি কথা তার কাছে পৌঁছাচ্ছে না। অথচ তিতলি মনে কিছুতেই এই নীরবতা মেনে নিতে পারছিল না। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে সে আবারও বলল, আমার সঙ্গে আপনি এত অভিমান করছেন যে কথাও বলছেন না, একবারের জন্যও না। কথার সঙ্গে সঙ্গে তার গলা ভারী হয়ে এলো। অভিমান করে থাকার কথা তো আমার ছিল। আমি অভিমান করেছিলাম। আপনি রাগ করে আমাকে কত কথা শুনিয়েছেন, অথচ আপনি সেই আহিয়ানের হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আপনি এভাবে অভিমান করে পড়ে আছেন, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনি চিটিং করেছেন। কান্নার মধ্যেও কথাটা শেষে সামান্য অভিমানের সুর ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, কেন কথা বলছেন না? দেখুন না আমি কত কাঁদছি। এত কান্না করলে কিন্তু আমার মাথা ব্যথা করবে। তারপরও আবার সেই ভয়ানক ব্যথা শুরু হবে, কারণ আমার মাইগ্রেনে ব্যথা আছে। আপনি তো সবই জানেন, তাই না? চোখের পানি হাতের পিঠ দিয়ে মুছে নিল তিতলি, কিন্তু চোখের পানি থামল না। একটু কথা বলুন না প্লিজ, আমার ভীষণ খারাপ লাগছে। তার কণ্ঠে এবার এতটা ক্ষীণ হয়ে এলো যে মনে হলো কথাগুলো যেন নিজের কাছেই স্বীকারোক্তি। আমার ভিতরটা কেমন যেন দমড়ে মুচড়ে দিয়ে উঠেছে। আপনি কি সেটা অনুভব করতে পারছেন? আহিয়ানের আঙুলগুলো নিজের মুঠোর মধ্যে নিয়ে সে খুব আস্তে করে বলল, মিস্টার খিটখিটে খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই, শুধু কেবিনের যন্ত্রপাতির মৃদু শব্দ আর নিয়মিত ওঠানামা করা নিঃশ্বাসের শব্দ। তিতলি আবারও কথা বলতে শুরু করলো, কখনো অভিমান করে, কখনো অভিযোগের সুরে, কখনো আবার শিশুর মতো অনুনয় করে। কখনো নিজের ভুলের কথাও বলল, কখনো আহিয়ানকে দোষ দিল, আবার পরক্ষণে তার জন্য দুশ্চিন্তা কেঁদে ফেলল। কতক্ষণ ধরে সে এভাবে একতরফা কথা বলে গেল, তার হিসাব তিতলি নিজেও জানল না। সময় যেন কেবিনের ভিতরে থমকেছিল। এক সময় তার কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। দীর্ঘ কান্না আর মানসিক ক্লান্তিতে শরীর অবসন্ন হয়ে পড়েছে। চোখের পাতায় নেমে এসেছে ভারী ঘুম। শেষবারের মতো আহিয়ানের হাতের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, আপনি কিন্তু আমাকে এবারে চুপ করে থাকতে পারবেন না। আমি অভিমান করলেও আপনি কথা বলবেন। কথাটি শেষ করার আগেই তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। চেয়ারে বসে থাকতে থাকতেই শরীরটা এদিকে হেলে পড়ল। শেষ পর্যন্ত ক্লান্তি মাথাটি বেডের পাশে আলতো করে ঠেকিয়ে দিল সে। কান্নায় ভেজা মুখে তখনও রয়ে গেছে গভীর অভিমানের ছাপ। আর কিছুক্ষণের মধ্যেই তিতলি নিঃশব্দে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কেবিনে আবার নেমে এলো নিস্তব্ধতা। একজন ঘুমিয়ে আছে ক্লান্তিতে, আর অন্যজন নিশ্চুপ হয়ে শুয়ে আছে অচেতনার গভীরে। তবুও তাদের মাঝখানে পড়ে রইল তিতলির বলা অসংখ্য কথা, অভিমান, অনুতাপ আর এমন কিছু অনুভূতি যেগুলোর নাম তারা কেউই এখানে উচ্চারণ করতে শেখেনি। সকাল 7টা। হাসপাতালের কেবিন জুড়ে তখন ও ভোরের নিস্তব্ধতা রেশটুকু পুরোপুরি কাটেনি। জানালার পর্দার ফাঁক গলে সকালের কোমল রোদ এসে
নিঃশব্দে মেঝের উপর ছড়িয়ে পড়েছে। সেই আলো ধীরে ধীরে এগিয়ে এসে এসে পড়ল আহিয়ানের মুখের উপর। আলোর তীব্রতায় কপাল কুঁচকে উঠল তার। বন্ধ চোখের পাতায় অস্থির ছাপ ফুটে উঠতেই আহিয়ান ধীরে ধীরে চোখ মেলল। কয়েক মুহূর্তেই তার দৃষ্টি ছিল সম্পূর্ণ স্থিরহীন সাদা ছাদের দিকে তাকিয়ে, যেন বোঝার চেষ্টা করছিল সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করতেই বাস্তবতাটা স্পষ্ট হয়ে উঠল। হাসপাতাল। কেবিনের সাদা দেয়াল, পাশে ঝুলে থাকা সেলাইনের বোতল, যন্ত্রপাতি, ক্ষীণ শব্দ, সব কিছুই মিলে হঠাৎ করে তার স্মৃতির দরজা যেন ধাক্কা লাগলো। বাইক অ্যাক্সিডেন্ট শব্দটি মনে আসতেই ভ্রু কুঁচকে গেল তার। এরপর কি ঘটেছিল সে মনে করার চেষ্টা করল। দুর্ঘটনার পরে কোনো দৃশ্যই যেন স্পষ্ট হয়ে উঠছে না। স্মৃতিগুলো কেবল এলোমেলো কুয়াশার মতো। যতই হাত বাড়িয়ে ধরতে চায় ততই দূরে সরে যায়। অবশেষে বিরক্ত হয়ে চোখ বন্ধ করল আহিয়ান। তারপর চোখ খুলতেই তখনই তার দৃষ্টি গিয়ে থামল পাশের বেডের। তিতলির চোখে বন্ধ করে নিশ্চুপ হয়ে শুয়ে আছে মেয়েটা। ঘুমন্ত মুখটার অদ্ভুত এক শিশুসুলভ সরলতা, অথচ সেই মুখের দিকে তাকালেই বোঝা যায় দীর্ঘক্ষণ কান্নার পরই হয়তো ক্লান্ত চোখ লেগে এসেছে। চোখের কোণে জমে থাকা অশ্রুর চিহ্ন গাল বেয়ে শুকিয়ে এরকম দাগ হয়ে আছে। বড় বড় পাপড়িগুলো ঘুমের মধ্যেও মাঝে মধ্যে কেঁপে উঠছে। এলোমেলো চুল কয়েক গোছা কপালের উপর এসে পড়েছে। আহিয়ান বেশ কিছুক্ষণ নির্ভীক হয়ে তাকিয়ে রইল। তারপর অতি ক্ষীণ সুরে, যেন নিজের সঙ্গেই কথা বলছে, বিড়বিড় করে উঠল, তখন তো চলে আসতে বলেছিলে, এখন এখানে এসেছো কেন? কণ্ঠে ক্ষীণ অভিমানের আভাস। কিছুক্ষণ থেমে আবার তিতলির দিকে তাকালো সে। চোখের দৃষ্টিতে এবার কঠোরতার পরিবর্তন অদ্ভুত এক কোমলতা এসে ভর করল। ঘুমালে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে, কথাটা বলেই আহিয়ান নিজেই কিছুটা থেমে গেল। যেন নিজের মুখে এমন কথা শুনে নিজেকে অবাক লাগছে। তারপর আরও নিচু সুরে বলল, অবাধ্য মেয়ে। কেবিনের নিস্তব্ধতা তার কণ্ঠস্বরটুকু মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আহিয়ানের চোখে এমন এক অনুভূতি ফুটে উঠল যার ব্যাখ্যা সে নিজেও জানে না। তিতলি ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অজান্তেই মনে হলো, যদি প্রতিটা সকাল এমন হতো, ঘুম ভাঙার পর চোখ মিলে যদি এই শান্ত মুখটা দেখতে পেত। ভাবনাটা আসতেই বুকের ভিতরে অচেনা এক অনুভূতির ঢেউ উঠল। অতি মৃদু সুরে সে বলল, আমার তো খুব করে মনে চায় তোমাকে আমার কাছে নিয়ে যেতে, যেন প্রতিদিন ঘুম ভাঙার পর তোমার এই ঘুমন্ত মুখটা দেখতে পাই। কথাগুলো যেন কেবল তার নিজের কাছেই বলা, কিন্তু সে জানতো না তার প্রতিটা শব্দ নীরবতার আড়ালে কারো কানে পৌঁছে যাচ্ছে। হঠাৎ তিতলির চোখের পাতা কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ মিলল সে। ঘুম ঘুম ঘরে প্রথমে দৃষ্টি ঝাপসা ছিল, কিন্তু পাশ ফিরে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। আহিয়ান জেগে আছে, আর তার দৃষ্টি সরাসরি তিতলির উপর। নিস্তব্ধতা। মুহূর্তের মধ্যেই তিতলি ঘুমের সমস্ত রেশ উধাও হয়ে গেল। বিস্ময় আর উৎকণ্ঠে সে প্রায় এক লাফে উঠে বসল। চোখ বড় বড় করে আহিয়ানের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আপনি তাকিয়েছেন? আপনার জ্ঞান ফিরেছে? আহিয়ান তিতলির দিকে তাকিয়ে
সংক্ষিপ্ত সুরে শুধু বলল, হ। মাত্র একটি শব্দ, কিন্তু সেই একটি মাত্র শব্দ যেন তিতলির সমস্ত স্বস্তির মাঝখানে হঠাৎ একরাশ অভিমান ছুড়ে দিল। এতক্ষণ যে উৎকণ্ঠের বুক ধরফর করছিল, আহিয়ানের জ্ঞান ফিরছে জেনে সে স্বস্তির হৃদয়টাকে ভরিয়ে দিয়েছিল। তার বিনিময়ে সে যেন আরও কিছু প্রত্যাশা করেছিল, কয়েকটি কথা, সামান্য আশ্বাস, কিংবা অত্যন্ত এমন কোনো উত্তর যাতে বোঝা যায় জেগে ওঠার পর তার চোখে প্রথম তিতলিকেই খুঁজছে। কিন্তু আহিয়ানের এই নির্বিকার সংক্ষিপ্ত উত্তর তার ভালো লাগলো না। তিতলি ভুরু কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আর নিজেকে সংযত রাখতে না পেরে খানিকটা জোরালো কণ্ঠে বলে উঠল, আপনি কিভাবে এরকম করতে পারলেন? কিভাবে বাইক চালান আপনি? একবারও কি ভেবে দেখেছেন দুর্ঘটনা হয়ে গেলে কি হতে পারে? কথার সঙ্গে সঙ্গে তার কণ্ঠে জমে থাকা উৎকণ্ঠ স্পষ্ট হয়ে উঠল। আপনি জানেন আপনার জন্য আঙ্কেল আন্টি কালকে কতটা কান্না করেছেন? ওনাদের কথা অন্তত ভাববেন। নিজের ব্যাপারে না ভাবলেও ওনাদের কথা ভাবা উচিত ছিল। আর শোনেন, এখন থেকে আপনি আর বাইক চালাবেন না, একদম না। আমি কিন্তু বলে দিলাম। শেষ কথাটার মধ্যে এমন দৃষ্টতা ছিল যেন আহিয়ান তার নিজের মানুষ, তারই কোনো অবাধ্য মানুষ, যাকে শাসন করার অধিকার তিতলি নিজেই অজান্তে নিজের হাতে তুলে নিয়েছে। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তিতলির কণ্ঠে যে তীব্র অধিকার, তার প্রতিটি বাক্যের আড়ালে যে নিঃশব্দ আতঙ্ক, তা আহিয়ানের চোখ এড়াল না। অদ্ভুত এক মুগ্ধতা এসে ছুঁয়ে গেল তার মনকে। মেয়েটা এতটা চিন্তাও করেছে তাকে নিয়ে, এই উপলব্ধিটুকু যেন আহত শরীরের সমস্ত ক্লান্তির মধ্যেও তার ভিতরে কোথাও একরাশ প্রশান্তি ছড়িয়ে দিল। তবুও নিজেকে মনের সেই কোমলতাকে প্রকাশ্যে আসতে দিল না আহিয়ান। মুখের অভিব্যক্তি কঠোর রেখেই ধীর গভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমার কথা ভাবার জন্য শুধু তোমার মা বাবাই আছে, আর তো কেউ ভাবে না। কথাটার পর সামান্য থামল সে। তারপর ঠোঁটের কোণে তিক্ত এক হাসির রেখা ফুটিয়ে যোগ করল, একজন তো আমাকে ছেড়ে বিদেশেই চলে যাচ্ছে, তাহলে এখন এভাবে অধিকার দেখানোর মানে কি? আমাকে কি মায়ে ফেলে রেখে মারার কারণ খুঁজছ? তিতলি মুহূর্তেই চুপ হয়ে গেল। আহিয়ানের কথা আড়ালে লুকিয়ে থাকা অভিমানটা এবার তার কাছে স্পষ্ট হয়ে উঠল। আহিয়ানের দৃষ্টি সরিয়ে জানালার দিকে তাকালো। কণ্ঠটা এবার আরো নিচু হলো। সেদিন যা বলেছিলাম সবই তো রাগের মাথায় বলেছিলাম। মানুষ রাগের সময় অনেক কিছুই বলে ফেলে। তোমার তো বোঝা উচিত ছিল, তাই না? তিতলির বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে ধীরে বলল, একদম খোঁচা মেরে কথা বলবেন না আপনি। কণ্ঠে অভিমান, কষ্ট আর জমে থাকা ক্ষোভ সব কিছুই একসঙ্গে মিশে গেল। আপনি নিজেই তো বলেছিলেন আপনার মায়ের জন্য আপনি আমাকে মেনে নিয়েছেন। কোনো মেয়েকে যদি তার হবু স্বামীর মুখ থেকে এই কথাটা বলে, তাহলে সেই মেয়েটা কি আর স্বেচ্ছায় সেই সম্পর্কটা ধরে রাখতে চাইবে? তিতলির চোখের দৃষ্টি এবার স্থির হয়ে উঠল। আপনার মনে আমার জন্য আদৌ কোনো অনুভূতি আছে কি না সেটা না জেনে
আপনার মুখে এই কথাগুলো শোনার পর আমি কেন আপনার সঙ্গে সম্পর্ক জড়াবো বলুন তো? শেষ কথাটা বলতে গিয়ে তার কণ্ঠে সামান্য কেঁপে উঠল। কেবিনের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আহিয়ান কয়েক মুহূর্তে কোনো উত্তর দিল না। তার ভুরু দুটি ধীরে ধীরে উঁচকে এলো। চোখে ফুটে উঠল এমন এক দৃষ্টি যেন তিতলির বলা শেষ কয়েকটি শব্দ সে নিজের মতো করে বিশ্লেষণ করেছে। তারপরে অপ্রত্যাশিতভাবে মুখ তুলে সরাসরি তিতলির চোখের দিকে তাকালো। কণ্ঠে এবার আগের সেই কঠোরতা নেই, বরং অদ্ভুত এক কৌতূহল মিশে আছে তার মানে। আহিয়ান সামান্য থামল, তারপর খুব ধীরে, প্রতিটি শব্দ যেন তিতলির হৃদয়ের দরজায় গিয়ে আঘাত করছে এমন সুরে বলল, তোমার মনে আমার জন্য ভালোবাসা আছে। এক মুহূর্ত বিরতি। আহিয়ানের চোখে এবার এক চিলতি প্রশ্নের দীপ্ত ফিলিংস আছে। প্রশ্নটি যেন আচমকা ছুড়ে দেওয়া হলো তিতলির দিকে। তিতলি মুহূর্তের জন্যই সম্পূর্ণ স্থবির হয়ে গেল। তার ঠোঁট সামান্য ফাঁক হয়ে রইল, অথচ কোনো শব্দ বেরালো না। চোখের পাতা কয়েকবার দ্রুত কেঁপে উঠল। এতক্ষণ যে মেয়েটা নিন্দুয়ায় নিজের অভিমান, অভিযোগ আর কষ্টের কথা বলে যাচ্ছিল, সেই মেয়েটাই হঠাৎ যেন নিজের কথার ফাঁদে নিজেই আটকে গেছে। আহিয়ানের প্রশ্নের কোনো প্রত্যুত্তর তার কাছে ছিল না, আর আহিয়ান সেই নীরবে তাকিয়ে রইল তিতলির দিকে, যেন এই মুহূর্ত তিতলির মুখের একটি সামান্য পরিবর্তনও তার বহুদিনের অসীমাংসিত প্রশ্নের উত্তর হয়ে উঠতে পারে। চলবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।